তোমরা যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট আছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, যাদের ফিলোসফি পাস পেপার রয়েছে, অর্থাৎ যাদের ফার্স্ট সাবজেক্ট ফিলোসফি এবং সেকেন্ড সাবজেক্ট ফিলোসফি, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার থেকে তোমরা যা বা থার্ড সেমিস্টারেও তোমরা যারা ফিলোসফি পড়েছো মেন সাবজেক্ট হিসেবে ফিলোসফি, তো তোমাদের ফিলোসফি দুখানা পেপার পড়তে হবে। একটা হচ্ছে এমডিসি 4 এবং এমডিসি 5। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক সিলেবাসে ফিলোসফি পড়েছো, তো তোমাদের ক্লাস 11-এ এই সিলেবাসটা ছিল সমাজ এবং রাষ্ট্র দর্শন, এবং এখানে নতুন কিছু ইনক্লুডেড অ্যাড হয়েছে। এবং যেটা 5 নাম্বার পেপার অর্থাৎ এমডিসি 5 যেই পেপারটা, ওই পেপারটাও তোমাদের ক্লাস 11-এ কিছু কিছু অংশ পড়েছো এবং কিছু কিছু অংশ সম্পূর্ণ নতুন। তো যাদের দর্শন সম্পর্কে একটু ধারণা বা জ্ঞান রয়েছে তাদের জন্য কোনো অসুবিধাই হবে না দুটো পেপারকে ক্লিয়ার করার জন্য। তোমাদের দেখো, প্রথম যে এমডিসি 4 পেপারটা সমাজ এবং রাষ্ট্র দর্শন, এই পেপারটায় মোট 7টা ইউনিট আছে। মোট 7খানা ইউনিট আছে। প্রথম ইউনিটে আছে সমাজ দর্শন রাষ্ট্র দর্শনের মধ্যে সম্পর্ক। দ্বিতীয়তে আছে প্রাথমিক ধারণা সমাজ, সম্প্রদায়, সম্প্রীতি, সমিতি, প্রতিষ্ঠান, পরিবার। আচ্ছা, তৃতীয় ইউনিটে সামাজিক শ্রেণী এবং শ্রেণী এবং বর্ণের নীতি, মার্ক্সের ধারণা, বর্ণাশ্রম ধর্ম। ইউনিট 4-এ আছে ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক, স্বতন্ত্রবাদী তত্ত্ব, অঙ্গীকারবাদী তত্ত্ব এবং ভাববাদী তত্ত্ব। ইউনিট 5-এ আছে ধর্মনিরপেক্ষতা, প্রকৃতি এবং ভারতের ধর্মনিরপেক্ষতা। ইউনিট 6-এ আছে সামাজিক পরিবর্তনের প্রকৃতি, সামাজিক অগ্রগতির সঙ্গে সম্পর্ক, সামাজিক পরিবর্তন বিষয়ে ম্যাক্স অ্যাঞ্জেলসের ধারণা এবং সামাজিক পরিবর্তনে গান্ধীজির ধারণা। এবং লাস্ট ইউনিট আছে রাজনৈতিক আদর্শ, গণতন্ত্রের প্রকৃতি, বিভিন্ন রূপ, প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র, উদারনৈতিক গণতন্ত্র, রাজনৈতিক আদর্শ হিসাবে গণতন্ত্র, এবং সমাজতন্ত্রে আছে কাল্পনিক এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর নৈরাজ্যবাদ। তো এই সিলেবাসের ওপরে তোমাদের 15 নম্বরের প্রশ্ন লিখতে হয় 3টে, 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় 2টো এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় 2টো। তো ইউনিট 1 থেকে আমি মাত্র 3টে প্রশ্ন রেখেছি। সমাজ দর্শন কাকে বলে, সমাজ দর্শনের প্রকৃতি এবং পরিধি, সমাজ দর্শনের সঙ্গে রাষ্ট্র দর্শনের সম্পর্ক, রাষ্ট্র দর্শনের প্রকৃতি এবং পরিধি। ইউনিট 2 থেকে পড়ো সমাজ হলো একটি সামাজিক সম্পর্কে জটিল জাল, ম্যাকাইভার এবং পেজের বিবৃত আলোকে সমাজের স্বরূপ ব্যাখ্যা করো। পরিবার কাকে বলে, পরিবারের প্রকারভেদ আলোচনা করে পরিবারের সামাজিক ভূমিকা ব্যাখ্যা করো। সম্প্রদায় বলতে কী বুঝি আর ভিত্তিগুলো কী কী, আমরা কেন মঠকে সম্প্রদায় বলতে পারি ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর সমাজ, সম্প্রদায়, সমিতির মধ্যে সম্পর্ক, সংঘ এবং সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। সমাজ কাকে বলে, সামাজিক সম্পর্ক বলতে কী বোঝো, সমাজকে কেন সামাজিক সম্পর্কের জাল বলা হয়। একই প্রশ্ন 5-এরটা এবং 1-এরটা। আধুনিক ভারতে পরিবারের গঠনগত এবং কার্যগত দিকগুলি আলোচনা করো। সংঘ সমিতি বলতে কী বোঝো, সংঘ সমিতি এবং প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। মহাবিদ্যালয় কি সংঘ সমিতি অথবা প্রতিষ্ঠান, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। পরিবার কাকে বলে, পরিবারের কার্যাবলী। সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায়ের ভিত্তিগুলো কী কী এবং সংশোধনাগারকে কি সম্প্রদায় বলা যায় ব্যাখ্যা করো। ইউনিট 3 থেকে পড়ো জাতি বলতে কী বোঝো, ভারতে জাতিভেদ প্রথার মূল্যায়ন করো, সামাজিক শ্রেণী এবং জাতির মধ্যে পার্থক্য। আচ্ছা, এ যাবৎ সমাজের ইতিহাস এক শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস, মার্ক্সের এই উক্তিটি সবিচারে ব্যাখ্যা করো, অর্থাৎ মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ। বর্ণপ্রথা বা বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝো, বর্ণাশ্রম ধর্ম কি সামাজিক সচলতার প্রতিবন্ধক ব্যাখ্যা করো। জাত ব্যবস্থা কাকে বলে, ভারতের জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। সামাজিক শ্রেণী সম্পর্কে মার্ক্সের মতবাদ আলোচনা করো, অর্থাৎ মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব। ইউনিট 4 থেকে পড়ো ব্যক্তি সমাজ সম্পর্কে ব্যক্তি স্বতন্ত্রতাবাদে আলোচনা করো, ব্যক্তি সমাজ সম্পর্কে আঙ্গিক মতবাদ আলোচনা করো, ব্যক্তি সমাজ সম্পর্কে ভাববাদী মতবাদ সবিচার আলোচনা করো। ইউনিট 5 থেকে পড়ো ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো, ভারতের প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতার ধারণাটি বিশ্লেষণ করো আর ধর্মনিরপেক্ষতা কাকে বলে আলোচনা করো। ইউনিট 6 থেকে পড়ো সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনে গান্ধীজির অভিমত ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্স এবং গান্ধীজির অভিমতের তুলনামূলক আলোচনা করো। সত্যাগ্রহ কী, গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। অচিতন্ত্র বলতে কী বোঝো, অচিতন্ত্র সংক্ষেপে ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্সীয় মতবাদ ব্যাখ্যা করো।
আচ্ছা, এবার ইউনিট 7 থেকে রাজনৈতিক আদর্শ থেকে 3টে প্রশ্ন করো। প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য, উদারনৈতিক গণতন্ত্রের মূল লক্ষ্যগুলি ব্যাখ্যা করো। আর সমাজতন্ত্র থেকে করো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে, কাল্পনিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। কাল্পনিক সমাজতন্ত্রবাদ কাকে বলে, এই মতবাদের মূল প্রবক্তা কারা, এই মতবাদটির মূল বক্তব্য সবিচারে আলোচনা করো। আর নৈরাজ্যবাদ কাকে বলে, নৈরাজ্যবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর 5 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি তোমরা একটু দেখে নাও। ওই 15 আর 10 নম্বরের প্রশ্নগুলোর মধ্যেই 5 নম্বরের অল্টারনেট করে প্রশ্ন রাখা আছে। তোমরা এই প্রশ্নগুলোকে রেডি করো প্রথম থেকে। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগছে ভিডিওটাতে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। এবার আসি এমডিসি 5 পেপার। এমডিসি 5 পেপারে তোমরা পড়বে জ্ঞানবিদ্যা এবং অধিবিদ্যা, পাশ্চাত্য ধারণা, অর্থাৎ ধারণা। প্রথমেই এখানে মোট 6টা ইউনিট আছে। ইউনিটগুলো দেখে নাও কী কী। কোশ্চেন প্যাটার্ন 1, 15 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হবে, 10 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হবে। যে প্রশ্নগুলো রেখেছি, প্রথম 10 আর 15 নম্বরের জন্য দুর্বল এবং সর্বলত্ব জানা শব্দটি ব্যাখ্যা করো। কার্যকারণ সম্পর্কে প্রসক্তি এবং বুদ্ধিবাদী তত্ত্ব ব্যাখ্যা করো। কারণ কার্য সম্পর্কে হিউমের অভিমত ব্যাখ্যা করো। কান্টের মতে পূর্বতসিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলো উদাহরণসহ ব্যাখ্যা এবং সমালোচনা করো। বার্কলের ভাববাদের মূল বক্তব্য এবং সমালোচনা। প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে, সরল বস্তুবাদ এবং লৌকিক বস্তুবাদ এবং প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো। মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে সম্পর্ক লেখো। বার্কলে প্রদত্ত বিমূর্ত সামান্য ধারণার খণ্ডন যুক্তি সহ আলোচনা করো। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর একথা কে বলেছেন ব্যাখ্যা করো। প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য। নিয়ন্ত্রণবাদ কাকে বলে, নিয়ন্ত্রণবাদের মূল বক্তব্য ব্যাখ্যা সবিচারে ব্যাখ্যা করো। পূর্বতসিদ্ধ পরতসিদ্ধ বচনের মধ্যে পার্থক্য। বিশ্লেষক বচনের বিভিন্ন সংজ্ঞাগুলি সংক্ষেপে আলোচনা করে বাচনিক জ্ঞানের আবশ্যিক এবং পর্যাপ্ত শর্তগুলি আলোচনা করো। বার্কলে কীভাবে মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য দিয়েছেন ব্যাখ্যা করো। বস্তুবাদ এবং ভাববাদের মধ্যে পার্থক্য। সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। দ্রব্য সম্বন্ধে বুদ্ধিবাদীদের অভিমত ব্যাখ্যা করো। সহজাত ধারণা ব্যাখ্যা করো। লক কীভাবে সহজাত ধারণা খণ্ডন করেছিলেন। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা এই সিলেবাসের অনেকটা অংশ তোমরা পড়ে নিয়েছো। তাদের ফিলোসফি ছিল। দেহ মন সম্পর্কিত অভিন্নতবাদ ব্যাখ্যা করো। জ্ঞানের উৎপত্তি সম্বন্ধে কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো। আর 5 নম্বরের এই প্রশ্নগুলো রয়েছে, তোমরা দেখে নাও। এখান থেকে প্রয়োজনে তোমরা স্ক্রিনশটটি নিয়ে নাও এবং ভিডিওটি যদি তোমাদের দেখে উপকৃত হও তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে কমসে কম একটা লাইক করো। এবং তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। যারা ফিলোসফি 4th সেমিস্টারে এমডিসি 4 এবং এমডিসি 5-এর সিলেবাস দিয়ে দিলাম এবং ফাইনাল সাজেশন আমি পরীক্ষার 1 সপ্তাহ বা 1 মাস আগে পরীক্ষার রুটিন দিক 4th সেমিস্টারে আমি ওখান থেকে বেছে কোশ্চেন তোমাদের বলে দেবো। 15 নম্বরের 5টা 6টা প্রশ্ন, 10 নম্বরের 5টা 6টা প্রশ্ন এবং 5 নম্বরের হাতে গোনা 5-6টা প্রশ্ন। কেমন?